মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার নানা ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে অনলাইন টেলিভিশন চ্যানেল ইউকেভিডি টিভি ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনিও থাকুন আমাদের সাথে। ইউকেভিডি টিভি, here to serve the community. হ্যালো, গুড আফটারনুন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সোনালী দত্ত, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, এবং আজকে আমরা আলাপ করব একটা বিশেষ বিষয় নিয়ে, আর সেটা হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির বিষয়ে অনেকে হয়তো শুনেছেন, আর অনেকে হয়তো শুনেননি। সেটা কারণ হচ্ছে জনসাধারণের কাছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিটা এতটা প্রচারিত হয়নি। এবং আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে যে আপনাদের কাছে ইনফরমেশন অ্যাবাউট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি নিয়ে আসতে পারি, এবং আপনাদের কাছে সেটার অ্যাওয়ারনেস রেজ করতে পারি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট সেকশনে প্রশ্নটা পোস্ট করতে পারবেন, আর আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নর উত্তর দেওয়া। আর যদি আজকে প্রশ্নের উত্তর না দিতে পারি, তবে আগামী এপিসোডে আমি আপনাদের প্রশ্নের উত্তরটা দেব। তবে আসুন কথা বলি। আমরা চলে যাব এবার স্লাইড নাম্বার 1 এ। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিটা কি? তো এখানে আমরা দেখছি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ দুটোই আছে। স্পিচ হচ্ছে আমরা যেটা কথা বলি, আমাদের শব্দ, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষা। তো দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দুটোকেই অ্যাড্রেস করে, স্পিচটাকেও ল্যাঙ্গুয়েজটাকেও। ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটা আমরা ভাষা বলি, সেন্টেন্সেস বলি, যেটাতে আমরা ঠিক করে গ্রামাটিক্যালি আমরা কারেক্ট সেন্টেন্স বলছি কিনা, এবং কি শব্দ আমরা চুজ করে অ্যাপ্লাই করছি, সবকিছু ল্যাঙ্গুয়েজের মধ্যে আসে। এবং স্পিচ হচ্ছে যেটা আমরা শব্দ বলি, আমরা যেটা এক একটা ওয়ার্ড প্রডিউস করি, যেটা সাউন্ড প্রডিউস করি, সেটা হচ্ছে স্পিচ। আমরা পরের স্লাইডে চলে যাই। তো what is speech and language therapy? Speech and language therapyটা কি? Speech and language therapy provides treatment, support, and care for children and adults who have communication difficulties or difficulties with eating, drinking, and swallowing. স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সেই শিশুদের এবং বয়স্কদের ট্রিটমেন্ট এবং সাহায্য করে যাদের কোনো রকমের কমিউনিকেশন ডিফিকাল্টিস থাকে, মানে যাদের কথা বলতে বা নিজেদের নিডস, মনের ভাব প্রকাশ করতে অসুবিধা হয়, তাদেরকে সাহায্য করে। আর যাদের ইটিং, ড্রিঙ্কিং অ্যান্ড সোয়ালোয়িং ডিফিকাল্টিস আছে, জেনারেলি মানুষ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিকে শুধু কমিউনিকেশন ডিফিকাল্টিস এর সাথে যুক্ত করে, এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি যে ইটিং, ড্রিঙ্কিং অ্যান্ড সোয়ালোয়িং নিয়েও কাজ করে, সেটা অনেকেই হয়তো জানেন না। তো যাদের কোনো কারণে খাবার চিবোতে, গিলতে অসুবিধা হচ্ছে, বা অনেকের খাবার গিলতে গিয়ে খাবারটা খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে চলে যাচ্ছে, ওটাকে আমরা অ্যাসপিরেশন বলি, বা যেটা ইন জেনারেল টার্ম আমরা বলি চোকিং। তো দ্যাট ক্যান ক্রিয়েট আ সেফটি ইস্যু অ্যান্ড ক্যান বি ফেটাল। তো সেটাকে আমরা যখন সেই কন্ডিশনস হয়, তখন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কামস ইনটু দ্য সিন, আর উই এইম টু কিপ পিপল সেফ। আর সেই এরিয়াটাকে বলি আমরা ডিসফেজিয়া। আমরা এবার চলে যাচ্ছি পরের স্লাইডে। তার আগের স্লাইডটা, হ্যাঁ। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি হেল্পস চিলড্রেন। তো আমরা শিশুদেরকে সাহায্য করি, সাপোর্ট করি
যাদের মাইল্ড, মডারেট ও সিভিয়ার লার্নিং ডিফিকাল্টিস আছে। তো যে শিশুদের শিখতে, বুঝতে অসুবিধা হয়, যাদের ফিজিক্যাল ডিসেবিলিটিস আছে, যাদের শারীরিক ডিসেবিলিটিস যেমন কোনো নিউরোলজিক্যাল কন্ডিশনস such as cerebral palsy, muscular dystrophy বা ট্রমাটিক ব্রেন ইনজুরি থাকে। যাদের হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে, যাদের শুনতে কম, যারা শুনতে কম, হ্যাঁ, যাদের শুনতে পারছে না বা যাদের কানে কম শোনে। তারপর যাদের স্পেসিফিক ডিফিকাল্টিস আছে ইন প্রডিউসিং সাউন্ড অ্যান্ড হুইচ ইজ স্পিচ। তো যাদের শব্দ করতে বা শব্দ বলতে বা কোনো বাক্য বের করতে অসুবিধা হচ্ছে কোনো কারণে, তাদেরকে আমরা হেল্প করি। ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট। অনেক বাচ্চারা ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট নিয়ে জন্ম হয়। ক্লেফট লিপ হচ্ছে ঠোঁট কাটা এবং ক্লেফট প্যালেট হচ্ছে আমাদের মুখে একটা রুফ থাকে, যেটা নাক আর মুখের মাঝখানের অংশটা। তো অনেকের সেটা কাটা থাকে, সেটা কাটা নিয়ে জন্ম হয়, সেটাকে আমরা বলি ক্লেফট প্যালেট। তো সেটা সার্জিক্যাল ইন্টারভেনশন করে রিপেয়ার করা হয়, কিন্তু তারপরে অনেক সময় স্পিচ প্রবলেম থাকতে পারে। তো সেটাতে আমরা হেল্প করি। তারপর হচ্ছে স্ট্যামারিং, যাদের তোতলানো আছে, অ্যান্ড অটিজম, যেটাকে আমরা বলি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। অটিজম ইজ আ ভাস্ট এরিয়া, সেটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে এবং হচ্ছে। আর অনেকেই আপনারা নিশ্চয় শুনেছেন বা দেখেছেন কোনো চিলড্রেন উইথ অটিজম। So speech and language therapy plays a very important role in autism, and we help children in various settings. স্কুলে, বাড়িতে, ক্লিনিকে আমরা এইসব বাচ্চাদেরকে আমরা সাপোর্ট করি। চিলড্রেন উইথ ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া হচ্ছে reading, writing and spelling difficulties. It is a specific learning difficulty এবং ডিসলেক্সিয়াতে intelligence is not affected. আমরা সেখানে সাপোর্ট করি। ভয়েস ডিসঅর্ডার্স, যে শিশুদের কোনো রকমের ভয়েস ডিসঅর্ডার্স থাকে, ফর এক্সাম্পল যাদের ভয়েস উইক বা যাদের ভোকাল কর্ডে কোনো প্রবলেম আছে, যেরকম ভোকাল কর্ড পলসি বা নডিউলস। অনেকের পিউবাফোনিয়া থাকে, যেটা হচ্ছে ছেলেরা যখন পিউবার্টিতে ওদের ভয়েস ব্রেক করে, মানে যখন হাই পিচ থেকে লো পিচে ওদের ভয়েস আসে। অনেক ছেলেদের সেটা হয় না এবং হাই পিচ ভয়েস রয়ে যায়, and that has a very big psychological impact on the boy, on the child, and also it can go into adulthood. সেখানে আমরা খুব সাকসেসফুলি সেই সব কন্ডিশনস ট্রিট করি। Puberphonia is very successfully treated by speech and language therapists. তারপর যে শিশুদের সিলেক্টিভ মিউটিজম আছে, সিলেক্টিভ মিউটিজম হচ্ছে যে শিশুরা স্পেসিফিক কোনো সোশ্যাল সিচুয়েশনে কথা বলতে পারে না। দেখা যায় যে তারা হয়তো বাড়িতে ফ্যামিলি মেম্বারসদের সাথে কথা বলতে পারছে বা কোনো বন্ধুদের সাথে কথা বলতে পারছে, কিন্তু স্কুলে কথা বলতে পারছে না বা স্ট্রেঞ্জার্সদের সাথে কথা বলতে পারছে না। তো সেটাকে বলে সিলেক্টিভ মিউটিজম, এন্ড ইট ইজ অ্যান অ্যাংজাইটি ডিসঅর্ডার, আ সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। সেখানে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সাপোর্ট করে। চিলড্রেন উইথ মেন্টাল হেলথ ইস্যুস, যাদের বিকজ অফ মেন্টাল হেলথ ইস্যুস যাদের কমিউনিকেশন ডিফিকাল্টিস থাকে, তাদেরকে আমরা হেল্প করি। অ্যান্ড চিলড্রেন উইথ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেসব বাচ্চাদের কথা বলতে বা শিখতে দেরি হয়, তাদেরকে হেল্প করা হয়। ডেভেলপমেন্টাল ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার হচ্ছে ভেরি নিউ টার্ম, আগে সেটাকে বলা হতো ডেভেলপমেন্টাল ল্যাঙ্গুয়েজ ডিলে, এবং সেটাকে এখন চেঞ্জ করে ডেভেলপমেন্টাল ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার বলা হয়। তবে আমরা চলে যাই নেক্সটটাতে। The speech and language therapy helps adults with communication or eating and swallowing problems following neurological impairments and degenerative conditions, including stroke, head injury, Parkinson's disease, and dementia. Degenerative conditions এর বিষয়ে আমরা in details একটু পরে কথা বলবো। আর আপনারা অনেকেই স্ট্রোক শুনেছেন, হেড ইনজুরি শুনেছেন, এবং স্ট্রোক রিলেটেড কমিউনিকেশন ডিফিকাল্টিজ which is called aphasia বা and apraxia of speech
অনেক কিছু আছে সেটা সেটাকে আমরা অ্যাড্রেস করি এবং হেল্প করি। যাদের ট্রমাটিক হেড ইনজুরি হয়, যার ফলে যাদের কমিউনিকেশন ডিফিকাল্টিস হয়, তাদেরকে আমরা সাপোর্ট করি। Um, এবং adults with voice problems, mental health issues, learning difficulties, physical disabilities, stammering, তোতলানো, hearing impairment, তাদেরকে আমরা সাপোর্ট করি। আমরা চলে যাই নেক্সট স্লাইডে। আগের স্লাইডে আমরা কথা বলছিলাম about degenerative conditions. তো সেগুলো হচ্ছে neurological conditions. যে conditions which progressively become worse with time, মানে সময়ের সাথে যে conditions খারাপ হতে থাকে। ফর এক্সাম্পল পার্কিনসন্স ডিজিজ আছে, ডিমেনশিয়া, অনেক রকমের ডিমেনশিয়া আছে, অ্যালজাইমার্স ডিমেনশিয়া যেটা which is most common form of dementia, frontotemporal dementia আছে, লুই বডি ডিমেনশিয়া আছে। এবং ডিমেনশিয়া যখন প্রোগ্রেস করে তখন কমিউনিকেশনে খুব বেশি ইম্প্যাক্ট করে, and that is where speech and language therapy comes into the role and helps people with dementia. যাদের মাল্টিপল স্ক্লেরোসিস আছে, যাদের মোটর নিউরন ডিজিজ আছে বা হান্টিংটনস ডিজিজ আছে, তাদেরকেও স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি হেল্প করে। আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। এখানে দেখতে পাচ্ছেন প্রসেস অফ ট্রিটমেন্ট। আমরা ট্রিটমেন্টে কি করি? তো দ্য প্রসেস ইজ, প্রথম হয় অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের থ্রুতে হয় ডায়াগনোসিস করার পরে we set targets, টার্গেট সেট করা হয়। টার্গেট সেট করার পরে অ্যাকর্ডিং টু দ্য টার্গেটস ইন্টারভেনশন প্ল্যান করা হয়। আর ইন্টারভেনশন মানে থেরাপি বা ট্রিটমেন্ট যেটা হয়। And after the treatment period, after the intervention period, একটা আউটকাম মেজারমেন্ট করা হয়, আউটকামটা যাচাই করা হয়, আউটকামটা কি হলো, and according to the outcome we decide whether the treatment is going to conclude বা নাকি ট্রিটমেন্টটা কন্টিনিউ করবে। আর based on that, যদি ট্রিটমেন্টটা কনক্লুড হয় then comes a discharge. আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। এখন আমরা একটু ডিটেইলসে কথা বলছি অ্যাসেসমেন্টের প্রসেসটা, অ্যাসেসমেন্টে কি হয়। অ্যাসেসমেন্ট অনেক ধরনের অ্যাসেসমেন্ট হতে পারে। One of the very important method of assessment is observation, যেটা অবজারভেশনের থ্রুতে আমরা যাচাই করতে পারি কি কি ডিফিকাল্টিস আছে, কি কি প্রবলেম এরিয়াস আছে। তো অবজারভেশন, বাচ্চাদের যেরকম অবজারভেশন হয়, প্লে বেসড অবজারভেশন ইজ ভেরি কমন, এবং সব স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা যারা অ্যাসেসমেন্ট করে ওরা ডেফিনেটলি প্লে বেসড অবজারভেশন করে, যেখানে বাচ্চা বা শিশু তার মা বা বাবার সাথে বা সিবলিংসদের সাথে, ভাই বোনদের সাথে খেলা করছে, বা স্কুল সেটিং এ how the child is interacting with his or her peers, সেটা দেখি, সেটা অবজারভেশন করা হয় এবং সেখান থেকে অনেক ইনফরমেশন গ্যাদার করা যায়। তারপর অবজারভেশনের পর we can the assessment can progress to other forms of assessment, যেটাকে বলি আমরা either a formal assessment or an informal assessment. Formal assessment হচ্ছে যেখানে assessment tools আছে, specific assessment tools which has been standardized for a particular population group or for a particular age group, এবং সেই assessment tools following a specific structure সেটাকে ইউজ করা হয়, and because it is formal, the method has to be it is really fixed method, or it can be a lengthy method, it can take up to an hour, 1 ঘন্টার মতো সময় লাগতে পারে, depending on which formal assessment is being used. সবসময় ফর্মাল অ্যাসেসমেন্ট সবার সাথে করা যায় না, কারণ অনেক সময় দেখা যায় যে বাচ্চা একটা শিশু এত সময় বসতে পারছে না, বা একজন অ্যাডাল্ট ফর্মাল অ্যাসেসমেন্ট অ্যাক্সেস করতে পারছেন না। তো তখন আমরা ইনফর্মাল অ্যাসেসমেন্ট করি, which is equally good. ইনফর্মাল অ্যাসেসমেন্ট আমাদেরকে অনেক কিছু
আইডেন্টিফাই করতে হেল্প করে, and which is more flexible, তখন আমরা it can be tailored to the specific needs of the individual. Um, তো আমরা ইনফর্মাল অ্যাসেসমেন্টস ইউজ করি। অনেক সময় ইনফর্মাল অ্যাসেসমেন্টে আমরা কিছু কিছু অংশ ফর্মাল অ্যাসেসমেন্টস থেকে নিয়ে সেটা ইনফর্মাল অ্যাসেসমেন্টে ইউজ করি। Then we come to information gathering from relevant sources. Information gathering is the one of the most important forms of assessment. সেটা সবচেয়ে প্রথম অ্যাকচুয়ালি আমরা একজন থেরাপিস্ট করবে। Even before seeing the client, seeing the patient, information gathering টা করি from sources such as family members থেকে, parents থেকে, বা husbands এর থেকে, wives এর থেকে, বা children দের থেকে আমরা information gather করি about the abilities and the skill of the individual or the problems of the individual. তারপর আমরা ইনফরমেশন গ্যাদার করি টিচার্সদের থেকে, শিক্ষকদের থেকে, ক্যাডার্সদের থেকে, মেডিকেল রিপোর্টস থেকে আমরা অনেক ইনফরমেশন পাই, এবং ফ্রম আদার প্রফেশনালস সাচ এস ডক্টরস, নার্সেস, অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, ডায়েটিশিয়ানস, অনেক ওয়াইড ভ্যারাইটি অফ প্রফেশনালসদের কাছ থেকে আমরা ইনফরমেশন গ্যাদার করে সেটার ইট ইনফর্মস আওয়ার অ্যাসেসমেন্ট। তারপর আমরা ডাইনামিক অ্যাসেসমেন্ট করি। The dynamic assessment is one of my favorite forms of assessment, এবং I think every speech and language therapist uses the dynamic assessment. Dynamic assessment হচ্ছে as the therapy progresses, as the therapy goes along, the assessment process is ongoing. So আমরা assessment সঙ্গে সঙ্গে করছি, থেরাপির সাথে assessmentও করছি as to how the individual is relating to the therapy, how the individual is behaving. তো সবকিছু আমাদেরকে খুব ইনফর্ম করে dynamically. So it is not a static process. Assessment is ongoing. Assessment goes along with therapy. তারপরে assessment report is what we write at the end of our assessment. একটা detailed report লেখা হয়. It includes every aspect of what was identified in the assessment, এবং সেটা as a report is given to the client or the individual or the parents, and also shared with other relevant professionals, যেরকম আমরা জিপির সাথে শেয়ার করি, তারপর আমরা টিচার্সদের সাথে শেয়ার করি, এবং any other professional who is linked with the treatment of the child or the adult, তাদের সাথে আমরা অ্যাসেসমেন্ট রিপোর্টটা শেয়ার করি। ফর এক্সাম্পল a voice assessment আমরা ইএনটির সাথে সেটা শেয়ার করব। এখন চলে যাই আমরা নেক্সট স্লাইডে। আমরা চলে আসলাম ডায়াগনোসিসে। আফটার দ্য অ্যাসেসমেন্ট আমরা একটা ডায়াগনোসিসে পৌঁছাই। So diagnosis is what the assessment identified. Assessment থেকে আমরা কি identify করলাম? The areas of need and difficulty. তো সেটা আমরা diagnosis, that informs our diagnosis, এবং diagnosisে আমরা দেখি the degree of difficulty. সেটা difficultyটা mild না moderate না severe. The severity of the difficulty আমরা দেখি, এবং we have to mention the severity of the difficulty. And অনেক সময় অনেকে ভুলে যেতে পারে, আমরা খুব ডিফিকাল্টির উপর ফোকাস করতে পারি, কিন্তু আমরা ভুলে যেতে পারি the strengths of the individual. সেটা is very important to keep in mind, যে একটা শিশুকে বা অ্যাডাল্টকে আমরা যে দেখছি তার স্ট্রেংথটা কি। কারণ based on the strength, the strength are the scaffolding, যেটাকে exploit করে, in a good way exploit করে আমরা একটা we work towards the targets. So it is very important, খুবই important যে আমরা স্ট্রেংথটাকে আইডেন্টিফাই করি, এবং that is going to help us in the process of treatment and in also planning the therapy process. এবার আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। So after the diagnosis, কি করা হয় হচ্ছে টার্গেট সেট করা হয়, a goal setting. And goal setting is always done in collaboration with the client, the patient,
the family, the carer, or any other professionals who are involved in the treatment of the individual. So সেটাকে আমরা বলি joint goal setting. তাই বলে goal setting is never an isolated process. It is always in collaboration with everyone involved with the care of the patient. গোল সেটিং এ আমরা লং টার্ম গোলস দেখি এবং শর্ট টার্ম গোলস দেখি। লং টার্ম গোলস হচ্ছে যেটা আলটিমেট গোল, হোয়াট উই ওয়ান্ট টু অ্যাচিভ ইন দ্য লং রান, ইন দ্য লং টার্ম। এবং শর্ট টার্ম হচ্ছে যেটা will help us reach the long term goals. The short term goals can be a few short term goals যেটা will together will help the individual to reach the long term goal. আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাই। এখন আমরা আসলাম ইন্টারভেনশনে। ইন্টারভেনশন অর দ্য ট্রিটমেন্ট প্রসেস অর দ্য থেরাপি। ইন্টারভেনশন অনেকে ভাবতে পারে যে ইন্টারভেনশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য হোল প্রসেস, বাট এভরিথিং that the treatment actually starts right from the time a therapist sees the client, sees the adult or the child. So intervention actually starts from assessment. So অনেকে ভাবতে পারে যে assessment is something separate and intervention is something separate. No, it is not. The intervention is the whole process, but yes, assessment comes first, then the diagnosis, then the target setting, and then the actual therapy. The intervention আমরা দেখছি direct হয়, indirect হয়. Direct is when একজন therapist একজন ক্লায়েন্টের সাথে directly involved হয়ে থেরাপিটা করছে, that is working with the client, giving programs, giving exercises, giving tasks in the clinic বা অন্য কোনো সেটিং এ, বাড়িতে হোম বেসড হতে পারে বা ক্লিনিকে হতে পারে বা ইন দ্য হসপিটাল হতে পারে। যখন ধরেন কারো একজন অ্যাডাল্টের স্ট্রোক হলো and he or she has been hospitalized, is in the hospital, তখন হসপিটালে ইন্টারভেনশনটা চলে। So that is called direct intervention. Indirect intervention হচ্ছে when the therapists have to work with the family. So intervention comprises of both the aspects, direct and indirect. And so in the indirect form আমরা ফ্যামিলির সাথে কাজ করি, আমরা আদার প্রফেশনালসদের সাথে কাজ করি যারা ক্লায়েন্টের সাথে ইনভলভড আছে, এবং আমরা এনভায়রনমেন্টের সাথে কাজ করি। ফর এক্সাম্পল, অনেক সময় দেখা যায় যে একটা শিশু অ্যাটেনশন পে করতে পারছে না, অ্যাটেনশন দিতে পারছে না কোনো একটা টাস্কে, বিকজ ওর এনভায়রনমেন্ট ইজ ভেরি ডিস্ট্রাক্টিং। তখন আমরা এনভায়রনমেন্ট মডিফিকেশন করি, আমরা এনভায়রনমেন্টটাকে রিস্ট্রাকচার করি যাতে we are helping and supporting the child to maintain attention in a task. So সেটাও হচ্ছে an indirect form of therapy. Our therapy face to face বা রিমোট হতে পারে। ফেস টু ফেস হচ্ছে যখন আমরা সামনাসামনি ক্লায়েন্টকে দেখছি in a clinic. Again, it can be in various different settings, in the clinic বা বাড়িতে বা স্কুলে। এবং in today's situation of COVID, আমাদের COVID-19 pandemic এর সিচুয়েশনে আমাদের ফেস টু ফেস সেশনস গুলোতে আমরা with the necessary precautions আমাদের করতে হচ্ছে। আমরা পিপি পরে, ফেস মাস্ক পরে, ভাইজার্স পরে, aprons and gloves পরে আমরা ফেস টু ফেস সেশনস করছি, and that has to be maintained. Government and the government guidelines have to be followed. এবং রিমোট রিমোট ইন্টারভেনশনও করা যায়, and which has been so useful in the times of lockdown. আমরা লকডাউনে therapists had to transition from face-to-face therapy to remote therapy to online therapy. Initially অনেকের হয়তো অসুবিধা হয়েছে, কিন্তু দেখা গেছে it really worked well for many. এবং আমার এখনো অনেক ক্লায়েন্টস আছে যাদের সাথে আমি online therapy করছি, and we are doing very successful online therapy. So both face-to-face and online therapy works works well, and whatever works for the clients. অনেক সময় ক্লায়েন্টসরা ক্লিনিকে আসতে পারে না,
তখন they opt for online therapy. Then we come down to duration of the therapy. সেটা হচ্ছে কত সময় থেরাপিটা চলবে। It could be a month, it could be 6 weeks, 12 weeks, um, or 6 months to a year. অনেক সময় 1 বছরের বেশিও থেরাপি চলে। Then we come to frequency. Frequency হচ্ছে um, um, how many times weekly, or how in a week how many times, or in a month how many times, or in 3 months how many times the therapy is given. তো কতদিন আমরা থেরাপি দিচ্ছি, কত সময় দিচ্ছি, whether 30 minutes therapy বা um, 1 hour therapy হচ্ছে, সেগুলো সব ফ্রিকোয়েন্সির উপর ফ্রিকোয়েন্সির আন্ডারে পড়ে। Then we come down to mid-intervention review. The intervention যখন চলে, as আমি যেটা বলছিলাম dynamic assessment process, mid-intervention review is also part of that. আমরা ইন্টারভেনশনটা কাজ করছে কিনা, টার্গেটস অ্যাটেইন করছে কিনা, অ্যাচিভ করছে কিনা, গোলস, সেটা দেখার জন্য মিড ইন্টারভেনশন রিভিউ একটা হয়। এবং বেসড অন দ্যাট আমরা থেরাপিস্টরা they either carry on with the targets, or they might change the targets to meet the needs of the client. So mid-intervention review or an ongoing review is very important. তারপর আমরা আসি আউটকাম মেজারে। আউটকাম মেজার হচ্ছে at the end of the therapy সেটার আউটকাম কি হলো, থেরাপির আউটকাম কি হলো সেটা মেজার করি আমরা, and it can be measured formally or informally. It is up to the therapist uh, which um, which kind of measurement they are going to use. And based on the outcome measure, again, the trajectory of the therapy is decided. So whether the therapy will be concluded or whether the therapy will continue, সেটা continue করবে কিনা বা therapy শেষ হবে কিনা, সেটা outcome measure এর উপর depend করে. And then accordingly, after the outcome measure, the client is discharged. আমরা চলে যাই next slide এ। এখন আমরা আসছি ট্রিটমেন্ট অ্যাপ্রোচে। তো অনেক ধরনের ট্রিটমেন্ট অ্যাপ্রোচ আছে, এবং দ্য মোস্ট কমনলি ফলো ট্রিটমেন্ট অ্যাপ্রোচ হচ্ছে client centered treatment approach, and that is what speech and language therapy is all about, is the treatment approach to be client centered. তো আমরা ক্লায়েন্টকে সেন্টার করে ক্লায়েন্টের নিডস এবং ক্লায়েন্ট শুধু ক্লায়েন্টই না, ফ্যামিলির নিডস, ক্লায়েন্টের সাথে যারা যুক্ত আছে সবার নিডস দেখে আমাদের ট্রিটমেন্টটা সেন্টার করা হয়, আমাদের ট্রিটমেন্টটা প্ল্যান করা হয়, এবং the treatment is goal oriented. So as আমরা দেখেছি আগেও, how we set goals, long term goals, short term goals, এবং we work towards that goal. It is very important that the treatment is goal oriented and then evidence based. আমরা যেটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচ বা মেথোডোলজি বা যেটা টুল ইউজ করছি সেটা এভিডেন্স বেস কিনা সেটা যাচাই করে ট্রিটমেন্টটা প্ল্যান করা হয়, থেরাপিটা প্ল্যান করা হয়, এবং এভিডেন্স বেসড প্র্যাকটিস যেটাকে বলে, it is very vital that that is followed, এবং research is always looked into what kind of research has gone into the treatment, and treatmentটা effective কিনা, treatmentটা robust কিনা, সেটা সব দেখে আমরা একটা ট্রিটমেন্ট চুজ করা হয়, একটা থেরাপি অ্যাপ্রোচ চুজ করা হয়। এবার আমরা চলে যাই নেক্সট স্লাইডে। দর্শক, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রাম দেখার জন্য। আজকে ছিল ইন্ট্রোডাকশন টু স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। আজকের অনুষ্ঠানটা একটু শর্ট। আমরা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি জিনিসটা কি জানলাম আজকে, এবং আমার আপ্রাণ চেষ্টা থাকবে আমি আরো ইনফরমেশন আপনাদের কাছে নিয়ে আসবো, এবং আশা করি আমি কিছু লাবণ্য ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি, আর আপনারা কিছু এখান থেকে অর্জন করেছেন।
এবং আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে আপনারা প্লিজ পোস্ট করুন এবং আমি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। এখানে একটা প্রশ্ন এসছে। শিবানী নাগদা প্রশ্ন করেছেন, "Is it true that people who stammer are likely to not stammer when they sing?" That is a very interesting question, Shibani. And it is actually very commonly seen that people who stammer actually do not stammer when they sing. It is true, and it is সবার ক্ষেত্রে ট্রু নাও হতে পারে, কিন্তু আমরা দেখেছি জেনারেলি ইট ইজ ট্রু। পিপল যারা স্টামার করে ওরা যদি রাইমস করে বা রাইমস বলে বা কোনো গান করে, তো স্টামারিং অনেক সময় দেখা যায় না তখন। Helen Islam বলছেন, "Nice program. It will help our community. Thanks, Sonalidi." Thank you, Helen Islam. Thank you so much. Spriya Purkasta বলছে, "It is so helpful. Thank you. Thank you very much. Thank you দেখার জন্যে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা পরেও প্রশ্ন কমেন্ট সেকশনে করতে পারেন। Khairul Alam bolchen, "Excellent program. Hopefully this will help those who are having difficulties with their speech and language." I really hope so that this will that this is going to help anyone who needs the information. Nurul Islam bolchen, "Khub bhalo program. Onek kichu jante parlam." Thank you so much. Thank you so much. You're most welcome. আর আমি বলছি না, আপনাদের যদি কোনো প্রশ্ন আপনারা পরেও পোস্ট করতে পারেন এবং আমি নেক্সট এপিসোডে চেষ্টা করব সেগুলোর প্রশ্নের উত্তর দেওয়া। আর আপনারা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ইফ ইউ ওয়ান্ট টু সাপোর্ট আস। আর আমি ইন দ্য নেক্সট এপিসোডস আমি কোনো একজন গেস্টকে নিয়ে আসবো, আর সেই গেস্টের সাথে একটা বিশেষ বিষয়ে কোনো একটা স্পেসিফিক এরিয়া ইন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি আমরা আলাপ করব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি এবং আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং প্লিজ সেফ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আগামী এপিসোডে। বাই বাই।